আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। রোহিঙ্গা সংকট সমাধান ও আসিয়ানে অন্তর্ভুক্তি ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদের। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নূর হোসেনের রিপোর্ট। D8 সম্মেলনে যোগ দিতে মিশর সফরের প্রথম দিনে কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদের। এ সময় রোহিঙ্গা সংকট সমাধান সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। মালয়েশিয়ান একজন হায়ার এডুকেশন মিনিস্টার আসলেন, তার সাথে কথা বলেন। ওইখানে অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়। এর আগে স্থানীয় সময় বুধবার বেলা 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিন কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরদিন শুক্রবার D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন, যা D8 শীর্ষ সম্মেলন নামে পরিচিত। সম্মেলনে জুলাই আগস্ট বিপ্লবে তরুণদের ভূমিকার কথা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। ইউথ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো বলবেন। বাংলাদেশে ইউথরাই তো এই চেঞ্জটা আনলো, যে রেভলিউশনটা, জুলাই আপরাইজিং, গণ অভ্যুত্থানটা করলো। সেই ওদের ইউথদের মোটিভের কথা বলবেন, আবু সাইদের কথা বলবেন, মুগ্ধর কথা বলবেন, নাফিসার কথা বলবেন, সবার কথা বলবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এখানে, তাদের প্রায় সবার সাথেই কথাবার্তা হবে। এটা বায়োলেটারাল মিটিং হবে। বায়োলেটারাল মিটিংগুলোতে একে তো বাংলাদেশের যে অভূতপূর্ব যে চেঞ্জ হলো সেগুলো নিয়ে কথা হবে। বাংলাদেশ কি চাচ্ছে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনগুলো কিভাবে হচ্ছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের ওপর যেভাবে নির্যাতন অবিচার করেছে আওয়ামী লীগ, সে কায়দায় জবাব দেবে না বিএনপি। বলেছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই এর উপযুক্ত জবাব দেয়া হবে। 15 বছরে ফ্যাসিবাদী শক্তি নিজেদের আখের গোছাতে আর প্রভুদের খুশি করতে দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তিনি। 3 জেলায় দলের কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। দলের 31 দফা প্রস্তাবনা তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রান্তিক নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে মন্তব্য করে মানুষের আস্থা ধরে রাখতে কাজ করার আহ্বান জানান তিনি। মামলা, সেই অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেন নেই, এই সাদা পোশাকে ডিবি পুলিশের এদের অত্যাচার নির্যাতন, তারপরেও হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এদের অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেননি, পালিয়ে পালিয়ে থাকতে চায়, তারপরেও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি। জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম, সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি। কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির 500-র বেশি নেতাকর্মী নিহত হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী শক্তির নির্যাতন নিপীড়নের প্রতিশোধ বিএনপি শক্তি প্রয়োগ করে নিতে চায় না। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না। তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। 15 বছর 16 বছর ধরে যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিনদেশে যে তাদের প্রভু,
তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেটি অর্থনৈতিকভাবে হোক, সেটি প্রশাসনে হোক, সেটি দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, দেশের ঐতিহ্য, শিক্ষা, যাই বলি না কেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী 21শে ডিসেম্বর অনুষ্ঠেয় চ্যারিটি কনসার্ট ইকোজ অব রেভলিউশনের প্রস্তুতি চলছে পুরো দমে। জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম কনসার্টটি আয়োজন করছে। ইতোমধ্যে সেনাবাহিনীর সহ নিরাপত্তা কাজে সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষ করেছে আয়োজকরা। কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলী খান। আয়োজনের মিডিয়া পার্টনার এনটিভি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে স্পিরিটস অব জুলাই নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কনসার্ট আয়োজনে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। চলছে পুরোদমে প্রস্তুতি। রাত থেকে স্টার্ট হবে, আপনার স্টেজ হচ্ছে এবং ব্র্যান্ডিং হচ্ছে, আলোকসজ্জা থাকছে, খুব সুন্দরী হচ্ছে। আয়োজনে পারিশ্রমিক ছাড়াই গান পরিবেশন করবেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। তাছাড়া গান গাইবেন আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটার ম্যাথ সহ অন্যরাও। জনগণকে আহ্বান জানাবো তারা যেন আমাদের সাথে খুব ভালো একটা কোঅপারেশন করে যেন এই প্রোগ্রামটা ভালোভাবে রান করতে পারি আমরা। কনসার্টে প্রবেশ সহজ করতে ওই দিন টোল ছাড়াই ব্যবহার করা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুপুর থেকে খোলা থাকবে জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেট। আয়োজনে মিডিয়া পার্টনার থাকবে জনপ্রিয় টেলিভিশন এনটিভি। বিশাল কনসার্টের আয়োজন হচ্ছে, সেই কনসার্ট আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আমরা আজকে এসেছিলাম, এখানকার নিরাপত্তা এবং সব কিছু বিষয় দেখলাম, বেশ সুন্দর বলে মনে হলো। সো এই কনসার্টে আপনারা আসুন, উপভোগ করুন। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে টিকিটে। 16 ডিসেম্বর উপলক্ষে 16%, গণ অভ্যুত্থানের বছর 2024 সালের স্মরণে 24% এবং 36 জুলাই স্মরণে 36% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। টিকিট বিক্রিও খুব ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমরা একটা ছাড় নিয়ে এসেছি 16 ডিসেম্বরের পর থেকে। তো এরপর থেকে টিকিট সেলিংটা বেশি বাড়ছে। রাহাত ফতে আলী খান এক ভিডিও বার্তায় বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মানার্থে ঢাকায় আসছেন তিনি। To your lovely homeland. See you all on 21st of December, inshallah. সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে মানুষজনকে এখনও স্বস্তি দিতে না পারলেও রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমরা রোজা পর্যন্ত যত সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, চাল, ডাল, তারপর খেজুর তো রোজার সময়, ছোলা, তারপর সয়াবিন তেল, এগুলো আমরা নিশ্চিত, চিনিও নিশ্চিত, মোটামুটি চেষ্টা করছি যেভাবে বাজারটা যেন আর একটু সহনীয় হয় লোকের জন্য। একটু সময় লাগবে, কারণ এগুলো ইম্পোর্ট করতে বেশি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এগুলো, এবং সময় লাগে। অনেক সময় যারা সাপ্লাই তারাও অনেক সময় অনেক কিছু ব্যাপারে কনসিডারেশন আছে, এই ধীরে সুস্থে আনে। আমাদের আনলোড করতে দেরি হয় না, গুদামে যথেষ্ট কাজ, কিন্তু সাপ্লাই আমাদের ডিপেন্ড করতেছে বাইরের দেশের সাথে। এবারে প্রবাসের খবর। সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে মক্কা প্রাদেশিক বিএনপি।
সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন 16 ডিসেম্বর সকালে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণের অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মক্কা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাহজাহান, মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মক্কা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, আব্দুল কাদের, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসের খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, আসলাম চৌধুরী, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক জাকিরুল্লাহ বাচ্চু, সহ সভাপতি এনামুল হক মোল্লা সহ আরও অনেকেই। মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বাহরাইন যুবদল। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানিয়েছেন, বাহরাইনের রাজধানী মানামা ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠানের যুব নেতা মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং লিমন আহমেদ এবং জসিম উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা হারিস খালিফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি। গেস্ট অব অনারের উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং বাহরাইন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন কোচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, সাবেক সহ সভাপতি খোরশেদ আলম মজুমদার, কামাল আহমেদ, আক্তারুজ্জামান সরকার, রফিকুল ইসলাম আকন, সাইফুল ইসলাম। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন মিরু, কাজী সালমান যুবরাজ, শাহনেওয়াজ সাখাওয়াত হোসেন সাগর। যথাযোগ্য মর্যাদা এবং নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে সংযুক্ত আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ মিশন। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানিয়েছেন, সোমবার দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট মহান বিজয় দিবস উপলক্ষে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেবার আহ্বান জানিয়েছেন। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান বিজয় দিবস উদযাপন করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসও। পতাকা উত্তোলন, দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দীর্ঘ 9 মাস যে আমাদের স্বাধীনতা যুদ্ধের রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামের পরে আমরা একটা কাঙ্ক্ষিত বিজয় পেয়েছি। সেই বিজয়ের ধারাবাহিকতায়, সেই বিজয়ের চেতনা নিয়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেলাম। সেই বাংলাদেশকে আমরা সকল দল, সকল ধরনের, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশ আমরা পৃথিবীর মানচিত্রে আবারও দাঁড় করাতে চাই। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।